মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগত। কেমন আছো? আশা করছি ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের কততম ক্লাস? আজকে হচ্ছে 32। আমরা কি পড়ছিলাম? ব্যতিরেকি পদ্ধতি, মনে আছে তো? পরীক্ষণমূলক পদ্ধতি 5 প্রকারের মধ্যে ব্যতিরেকি পদ্ধতি হচ্ছে 2 নম্বর। ব্যতিরেকি পদ্ধতি, ব্যতিরেকি শব্দটির অর্থ হচ্ছে অমিল, অর্থাৎ একটা বিষয়ের পার্থক্য আর বাকি সব বিষয়ে মিল। এখানে দুটো দৃষ্টান্ত থাকে। আমরা অলরেডি কি পড়েছি? সংজ্ঞা পড়েছি, অপনয়নের সূত্র পড়েছি। এখন আমরা প্রকৃতিতে চলে যাব এবং প্রকৃতি পড়ার সময় আমি আবার রিপিট করব অপনয়নের সূত্রগুলো। এবং আমরা ভালো করে জানি অপনয়নের সূত্রগুলো একদম বইয়ের প্রথম দিকে আছে। 2 নম্বরটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি, অপনয়নের সূত্র। প্রথমে কি বলছে? ব্যতিরেকি পদ্ধতিতে কয়টা দৃষ্টান্ত থাকে? দুটো দৃষ্টান্ত। আমি পেজ নাম্বারটা দিয়ে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 171। পেজ নাম্বার হচ্ছে 171। আচ্ছা, 1 নম্বরে আছে এখানে দুটো দৃষ্টান্ত থাকে। একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নর্থক। সদর্থক দৃষ্টান্তে কি থাকে? আলোচ্য ঘটনাটি উপস্থিত থাকে। নর্থক দৃষ্টান্তে আলোচ্য ঘটনাটি অনুপস্থিত থাকে, মানে থাকে না। সেকেন্ড হচ্ছে সদর্থক দৃষ্টান্তে পার্থক্য বা অমিলের উল্লেখ থাকে, নর্থকে থাকে না। বলছে এখানে যে সদর্থক দৃষ্টান্তে, অর্থাৎ সদর্থক এবং নর্থক দুটো দৃষ্টান্তে একটা বিষয়ে অমিল থাকে আর বাকি সব বিষয়ে মিল থাকে। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এখন বলছে এই অমিল বিষয়টি প্রথম দৃষ্টান্তে উপস্থিত থাকে, এবং অর্থাৎ সদর্থক দৃষ্টান্তে থাকে এবং নর্থক দৃষ্টান্তে নয়। দৃষ্টান্ত দুটির মধ্যে একটা বিষয় অমিল থাকে এবং সেই অমিল বিষয়টি হচ্ছে আলোচ্য ঘটনার কারণ বা কার্য। আচ্ছা, আমরা যখন বাস্তব উদাহরণগুলো পড়েছি, একটু মনে আছে? এই 171 প্রথম দিকে দেখবে 3টা উদাহরণ আছে। একটা হচ্ছে কি, প্রথমটা দেখো, বায়ুপূর্ণ কোন স্থানে ঘন্টা বাজানোর শব্দ শোনা যায় এবং বায়ুহীন কোন স্থানে ওই ঘন্টা বাজানোর শব্দ শোনা যায় না। শুধু বায়ু হচ্ছে শব্দ শোনার কারণ। এখানে দেখো, ধরো একটা পাত্রে তুমি দুটো পাত্র একই রকম এবং ঘন্টা বাজানোর জন্য যে দুটো লাঠি আছে, আছে একই রকম সব, কিন্তু তুমি দুটাতেই বাজালে, দুটাতে শব্দ করলে, একটাতে বাড়ি দিলে একটাতে শব্দ হলো আর একটাতে শব্দ হলো না। যেটাতে শব্দ হলো তুমি বুঝলে যে এটাতে বাতাস আছে। তাহলে কি হচ্ছে? সব জিনিস মিল আছে, একটা বিষয় মিল কি, সব বাতাস আছে, শব্দ আছে, বাতাস নেই, শব্দ নেই। বা আরেকটা উদাহরণ দিবে যে থাইরয়েড গ্ল্যান্ড যাদের আছে, এটা আছে নাকি উদাহরণটা? না, এটা নেই, এটা খুব ইম্পর্টেন্ট একটা আছে। থাইরয়েড গ্ল্যান্ড আছে, বুদ্ধি আছে। যখন থাইরয়েড গ্ল্যান্ডটা কেটে ফেলে দেয়, বুদ্ধি থাকে না আর বাকি সব বিষয়ে মিল থাকে। তাহলে এখানে বলছে, যেখানে আমি অল্প করে লিখেছি, ডিটেলসটা এখানে আছে 2 নম্বরে, যে দুটা দৃষ্টান্তের মধ্যে একটা বিষয়ে অমিল থাকে। আর যে বিষয় অমিল, যে বিষয়টা অমিল, ওই যে একটু আগে যে বললাম থাইরয়েড গ্ল্যান্ড আছে, বুদ্ধি আছে, থাইরয়েড গ্ল্যান্ড নেই, বুদ্ধি নেই। তাহলে এই অমিল বিষয়টাই হচ্ছে আলোচ্য ঘটনার কারণ বা কার্য। আর ভালো করে জানি আগেরটা থাকে কারণ এবং পরেরটা হয় কার্য। আচ্ছা, 3rd নম্বরে বলছে প্রয়োজনীয় দৃষ্টান্ত নির্বাচিত ও নিয়ন্ত্রিত হয় যা পরীক্ষণের মাধ্যমে সম্ভব। অর্থাৎ তুমি যখন সাংকেতিক দৃষ্টান্তগুলো লিখবে, পরীক্ষার খাতা হয় সাংকেতিক লিখবে, না হয় বাস্তব লিখবে, দুটো একসাথে লেখার দরকার নেই। এখানে যে দৃষ্টান্তগুলো নেওয়া হয়, সেই দৃষ্টান্তগুলো হচ্ছে নির্বাচিত, অর্থাৎ তোমাকে নির্বাচন করতে হবে অনেক বিষয় থেকে কয়েকটা দৃষ্টান্ত এনে নির্বাচন করতে হবে। ও নিয়ন্ত্রিত, এবং এটাকে যে নির্বাচন করে তুমি একটা নিয়ন্ত্রিত পরিবেশে রাখতে হবে। মানে আমরা যেমন অন্যই পদ্ধতিতে পড়েছি, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি নিরীক্ষণ করা হয়। এটা কিন্তু নিরীক্ষণ না, এটা হচ্ছে পরীক্ষণের পদ্ধতি। তাই বলছে এই পরীক্ষণমূলক পদ্ধতিতে যে দৃষ্টান্ত নেওয়া হয়, সেই দৃষ্টান্তগুলো হচ্ছে নির্বাচিত এবং নিয়ন্ত্রিত, এবং যা কার মাধ্যমে পাওয়া যায়? পরীক্ষণের মাধ্যমে সম্ভব। বা তুমি এভাবে লিখতে পারো, এই পদ্ধতিতে যে দৃষ্টান্তগুলো নেওয়া হয় তা পরীক্ষণের মাধ্যমে নির্বাচিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে।
নেক্সট বলছে পরীক্ষণমূলক পদ্ধতি। এই যে আগের লাইনটা লিখলে যে দৃষ্টান্তগুলো নির্বাচিত নিয়ন্ত্রিত হয় পরীক্ষণমূলক পদ্ধতির দ্বারা বা পরীক্ষণের দ্বারা, সেহেতু এটা হচ্ছে একটা পরীক্ষণমূলক পদ্ধতি, যেহেতু পরীক্ষণের মাধ্যমে এই দৃষ্টান্তগুলো পাওয়া যায়। নেক্সট, এই পদ্ধতিতে মিল ও অমিলের ভিত্তিতে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা হয়। অর্থাৎ তুমি যেখানে কার্যকরণ সম্পর্কটা নির্ণয় করছো কিসের ভিত্তিতে? মিল বা অমিলের ভিত্তিতে, অর্থাৎ সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে। থাইরয়েড গ্ল্যান্ড আছে, বুদ্ধি আছে, সাদৃশ্য। থাইরয়েড গ্ল্যান্ড নেই, বুদ্ধি নেই, বৈসাদৃশ্য। ঠিক আছে, জাস্ট এই মিল আর অমিলের ভিত্তিতে, বা তুমি ওই যে বায়ুপূর্ণ আর বায়ুশূন্য পাত্র এটা দেখে পড়বে। তাহলে কার্যকরণ সম্পর্ক নেওয়া হয় কিসের ভিত্তিতে? নির্ণয় করা হয় মিল আর অমিলের ভিত্তিতে। নেক্সট, একাধিক নয়, কেবলমাত্র একটা বিষয়ে ব্যতিরেকি সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়। অর্থাৎ এখানে একাধিক বিষয়ে পার্থক্য নয়, এখানে একটা বিষয়ে পার্থক্যের ভিত্তিতেই সিদ্ধান্তটা অনুমান করা হয়। ওই যে সাংকেতিক গত ক্লাসে দেখিয়েছে, দেখো সাংকেতিক উদাহরণে যেমন ক আছে, প আছে, ক নেই, প নেই। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, তারপরে তোমাদের একটা কোশ্চেন আসবে যে এই পদ্ধতিকে কেন পরীক্ষণের পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিকে কেন পরীক্ষণের পদ্ধতি বলা হয় একটু আগে বলেছি, যে এই দুটা লাইন আগে পড়বে। এই পদ্ধতিতে যে দৃষ্টান্ত দুটোর প্রয়োজন হয় সেই দৃষ্টান্তগুলো হচ্ছে নির্বাচিত এবং নিয়ন্ত্রিত। কিসের দ্বারা? পরীক্ষণের দ্বারা। যেহেতু পরীক্ষণের দ্বারা দৃষ্টান্তগুলো নির্বাচিত ও নিয়ন্ত্রিত, তাই একে পরীক্ষণের পদ্ধতি বলা হয়। এটা হচ্ছে এক লাইন। তারপরে ডিটেলসটা হচ্ছে এখানে দেখো, ব্যতিরেকি পদ্ধতিতে একটা বিষয় ছাড়া বাকি সব বিষয়ে কি থাকে? মিল থাকে। নিরীক্ষণের ঘটনাটি একটি দৃষ্টান্তে উপস্থিত থাকে, অন্য দৃষ্টান্তে অনুপস্থিত থাকে। দৃষ্টান্ত দুটিতে অন্য সব অবস্থা অপরিবর্তিত থাকে। ওই দিকটা আগে বললাম যে তুমি একটা, ধরো আমার সব কিছু, আমার হাত, চোখ, মুখ সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমার থাইরয়েড গ্ল্যান্ড আছে, তখন আমার বুদ্ধি আছে। তখন দেখা গেল আমার থাইরয়েড গ্ল্যান্ডটা কেটে ফেলে দিল, আমার বুদ্ধি নাই, কিন্তু আমার সব অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়ে গেছে। ঠিক আছে, তাহলে বলছে এখানে সব অবস্থা অপরিবর্তিত থাকে, একটা বিষয়ে মিল আর অমিল দেখানো হয়, অমিল দেখানো হয়। আচ্ছা, এই তার সাথে একটা নতুন অবস্থা যোগ করে তার ক্রিয়া লক্ষ্য করা হয়। প্রকৃতিতে অবস্থাগুলি জটিল অবস্থায় থাকে, এই ঘটনাগুলি নিয়ন্ত্রিত থাকে না, কোনো কিছু সংযোজন ও বিয়োজন করা যায় না, তাই প্রাকৃতিক পরিবেশে নিয়ন্ত্রিত অবস্থার ভিতরে সংগ্রহ করা সম্ভব নয়। আচ্ছা, পরীক্ষণের ক্ষেত্রে নিয়ন্ত্রিত পরিবেশ দৃষ্টান্ত সংগ্রহ করা যায়, ফলে পরিবেশ অন্যান্য অবস্থায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। আচ্ছা, এখানে লাস্টে 172 পেজে তোমার ডিটেলসটা আগে পড়ে নিও, তারপরে তুমি লিখতে সুবিধা হবে। তুমি পিছনে কথাগুলো আগে লিখবে যে এই পদ্ধতিতে প্রথমে একটা পরীক্ষণাগার বা গবেষণাগারের প্রয়োজন হয়। কেননা প্রাকৃতিক ঘটনাবলী সবসময় সহজ সরল থাকে না, অনেক সময় জটিল ঘটনা থাকে, এবং এই জটিল ঘটনা থেকে যখন আমরা দৃষ্টান্ত সংগ্রহ করি তখন, এবং এই পদ্ধতিতে কিছু বিষয় যোগ করা হয় এবং কিছু সংযোজন করতে হয় এবং কিছু বিয়োজন করতে হয়, মানে বাদ দিতে হয়, এবং প্রকৃতিতে সবসময় এগুলো করা যায় না, তখন আমাকে কি করতে হয়? একটা গবেষণাগারের দরকার হয়। তখন গবেষক বা পরীক্ষক নিয়ন্ত্রিত পরিবেশে তিনি তার নিজের ইচ্ছা মতো কিছু বিষয় সংযোজন করতে পারেন, কিছু বিয়োজন করতে পারেন, এবং এটা একমাত্র সম্ভব পরীক্ষণের মাধ্যমে। সুতরাং এই পদ্ধতিকে পরীক্ষণ পদ্ধতি বলার কারণ হচ্ছে যেহেতু গবেষণাগারের প্রয়োজন, পরীক্ষকের প্রয়োজন, এবং জটিল প্রকৃতিতে সবসময় সহজ সরল অবস্থায় ঘটনা থাকে না, জটিল ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় গবেষণাগারে। ঠিক আছে, এই কারণে এটি পরীক্ষণের পদ্ধতি বলা হয়। আর এক কথা যখন বলবে এই লাইনটা দিয়ে দিবে, এই পদ্ধতির দৃষ্টান্তকে নির্বাচিত ও নিয়ন্ত্রিত করতে হয় পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে, তাই এটা পরীক্ষণমূলক পদ্ধতি। এই 3 আর 4 ট্যাগ লাইনে। তাহলে আমরা পড়লাম, কি পড়লাম? গত ক্লাসগুলোতে পড়েছি ব্যতিরেকি পদ্ধতি কাকে বলে, ব্যতিরেকি পদ্ধতির দৃষ্টান্ত সংজ্ঞাও আমি পড়েছি। এখন আমি তোমাদের আরেকটু রিপিট করব, সংজ্ঞা সবার শেষে পড়বে। আমি আগেই বলেছিলাম সংজ্ঞাটা অনেক কঠিন, আমি অপনয়নের সূত্রটা পড়িয়ে তারপর সংজ্ঞাটা বলছি। কিন্তু তোমরা, আমি বিশ্বাস করি তোমাদের কাছে কম বেশি গাইড বই আছে, ঠিক আছে, তোমরা গাইড বই ফলো করো, ঠিক আছে, আমি নিষেধ করছি না, কিন্তু অবশ্যই আগে মেইন বই। কেননা গাইডে অনেক সময়
প্রাসঙ্গিক কথার চেয়ে অপ্রাসঙ্গিক কথাটা বেশি থাকে। ঠিক আছে, তুমি বইয়ের সাথে মিলে তারপরে নাও। এবং লেখার স্টাইলটা হবে তোমার এভাবে, যেহেতু এই চ্যাপ্টারটা কথাগুলো এক এক জায়গায় এক একটা আছে, প্রথমে তুমি এক লাইন লিখবে, এটা হচ্ছে 2 নাম্বার পদ্ধতি। তারপর তুমি দিবে মিলের সংজ্ঞা, তারপরে দিবে তুমি অপনয়নের সূত্র, তারপরে তুমি দিবে কি উদাহরণ। আমি আবারও বলছি, সংজ্ঞা, অপনয়নের সূত্র, উদাহরণ, সাংকেতিক উদাহরণ যদি পারো, বাস্তব উদাহরণ যদি সময় থাকে। তারপরে তুমি দিবে প্রকৃতি। সময়ের পর তোমাকে কাহিনী লিখতে হবে না, তুমি প্রকৃতি এভাবে লিখবে, তাহলে টিচার বুঝে যাবে। ঠিক আছে, প্রকৃতি লেখার পরে তারপরে তুমি, আর কিন্তু আমি এখন সংজ্ঞা আর অপনয়নটা পরে পড়াচ্ছি, তারপরে তুমি লিখবে সুবিধা অসুবিধা। চলো চলে যাই অপনয়নের সূত্র। আমরা সবাই জানি অপনয়নের সূত্রটা হচ্ছে 164 পেজের 2য় নাম্বার অপনয়ন সূত্র, ব্যতিরেকি পদ্ধতির অপনয়ন 164 পেজ হচ্ছে, পেজ লিখে না দেখা গেলে পেজ 164 হচ্ছে অপনয়ন, অপনয়নের সূত্র। এটা কিন্তু ব্যতিরেকি পদ্ধতির সূত্রটা হচ্ছে কি 2 নাম্বার অপনয়নের সূত্র। হ্যাঁ, 2 নাম্বারটা। এখানে কি বলছে, আগে তুমি উদাহরণ পড়বে, তারপরে তুমি নিয়মটা পড়বে, মানে মূল কথাটা পড়বে। উদাহরণে দেওয়া আছে কি দেখো, পেজ নাম্বার 164-এ প্রথমেই বলছে, দেয়ালে ছবিটি যে সুতার কারণে ঝুলছে বলে মনে হয়, সেই সুতা কেটে ফেলার কারণে যদি ছবিটি সত্যি পড়ে যায়, তাহলে বুঝতে হবে সুতাই হচ্ছে প্রকৃত কারণ। এই নিয়মটি এই পদ্ধতির ভিত্তি। অর্থাৎ কোনো অবস্থাকে বাদ দেওয়ার ফলে যদি কার্য বাদ পড়ে যায়, তাহলে বুঝতে হবে এই দুইয়ের মধ্যে কার্যকরণ সম্পর্ক বর্তমান। যে ক্ষেত্রে কোনো পূর্বকের অনুপস্থিতির কারণে অনুগের অনুপস্থিতি সূচিত হয়। আচ্ছা, তুমি এক কথায় যদি লিখতে যাও, পূর্বকের অনুপস্থিতির কারণে যদি অনুগের অনুপস্থিতি ঘটে, এক কথায় মানে পূর্বক হচ্ছে একটা সুতা, সুতার অনুপস্থিতির কারণে যদি ছবিটাও পড়ে যায়, ছবিটা না থাকে, তাহলে বুঝতে হবে সুতাটাই হচ্ছে ছবিটার কারণ। এভাবে আমরা সবাই জানি পূর্বক হচ্ছে কারণ, অনুগ হচ্ছে কার্য। তাহলে তুমি আগে একটা লাইন আগে মুখস্থ করে ফেলো, পরীক্ষার খাতা তোমার এটার উদাহরণ লিখতে হবে না। সুতাটা কাটার পরে যদি ছবিটা পড়ে যায়, বুঝতে হবে উভয়ের মধ্যে কার্যকরণ সম্পর্ক আছে, এটা লিখতে পারো। বা এক লাইনে বোঝার জন্য আমি আবারও বলছি, লজিকের ভাষা লজিকের মতো লিখলে টিচাররা বেশি নাম্বার দেন। হ্যাঁ, তুমি লিখবে কি, পূর্বকের অনুপস্থিতির কারণে যদি অনুগের অনুপস্থিতি ঘটে, তাহলে বুঝতে হবে উভয়ের মধ্যে কার্যকরণ সম্পর্ক বিদ্যমান। এবং এই নীতিটার উপরেই ব্যতিরেকি পদ্ধতি প্রতিষ্ঠিত। এবার চলে যাই মিলের সংজ্ঞায়। এখানে এক এক রকম সংজ্ঞা পাবে। আমরা চলো সরাসরি জ্ঞান মূলিকে কি সংজ্ঞাটা আছে সহজে সেটা দেখে নিই। পেজ নাম্বার হচ্ছে এখানে এখানে সারসংক্ষেপ আছে, জ্ঞানমূলক দেওয়া নেই। এটা নতুন বই না পুরানো বই? ব্যতিরেকি পদ্ধতি দেখো 209 নাম্বার পেজে সংজ্ঞা। সংজ্ঞা আমি এখানে লিখে দিলাম, সংজ্ঞা পেজ হচ্ছে 209 পেজ। সংজ্ঞাটা হচ্ছে 209 নাম্বার পেজে আছে। আমি জ্ঞানমূলক থেকে বলে দিচ্ছি, এটা ছোট করে দেওয়া আছে। হ্যাঁ, বলছে যদি আলোচ্য ঘটনাটি একটি দৃষ্টান্তে ঘটে, তোমরা এটা পড়ার সময় কি করবে জানো, ওই যে সাংকেতিক গত ক্লাসটাতে যাবে বা বইটা ধরবে, ধরে সাংকেতিক উদাহরণ দেখবে, দেখে দেখে পড়বে যে যদি আলোচ্য ঘটনাটি একটি দৃষ্টান্তে ঘটে, অন্য দৃষ্টান্তে না ঘটে। ওই যে প আছে, প্রথম দৃষ্টান্তে দেখবে প আছে, ফ আছে, আবার দেখবে যে প নাই, ফ নাই। আবার বলছি, যদি আলোচ্য ঘটনাটি একটি দৃষ্টান্তে ঘটে, অন্য একটি দৃষ্টান্তে না ঘটে, তবে এইরূপ দুটি দৃষ্টান্তের মধ্যে কেবল একটি ছাড়া
অন্য সব বিষয়ে মিল বা সাদৃশ্য আছে। ছকের মধ্যে দেখবে ওই একটা বিষয় ছাড়া বাকি সব বিষয়ে মিল আছে। যে বিষয়ে মিল বা সাদৃশ্য নেই সেই বিষয়টি প্রথম দৃষ্টান্তে বিদ্যমান থাকে, এবং যে বিষয়টি নিয়ে বা যে বিষয়টিতে দুটি বিষয়ের মধ্যে যে বিষয়টি দুটা বিষয়ের মধ্যে পার্থক্য, সেটি হচ্ছে আলোচ্য ঘটনার কারণ বা কার্য অথবা কারণের অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ তুমি উদাহরণটা দেখবে, উদাহরণটা দেখে বলবে আলোচ্য দৃষ্টান্তে। তোমরা এমনও করতে পারো যে সংজ্ঞাটা লিখে পরে তুমি অপনয়ন সূত্রটা উদাহরণে পরে দাও, সমস্যা নেই। সংজ্ঞাটা লিখে তুমি বলে দাও যে নিচে সংজ্ঞা দেওয়া হলো, উদাহরণ দেওয়া হলো, লিখলে যে উভয়ের মধ্যে দুটো দৃষ্টান্তে যে বিষয়ে মিল আছে এবং যে বিষয়ে মিল নেই, এবং যে বিষয়ে মিল নেই সেটি প্রথম দৃষ্টান্তে থাকে। এই অমিল দৃষ্টান্তটি হচ্ছে আলোচ্য ঘটনা বা বৈসাদৃশ্য দৃষ্টান্তটি হচ্ছে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বা কারণের অপরিহার্য অংশ। অপনয়নের সূত্র তো আমি বলেই দিলাম 2 নাম্বারটা, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি চলে যাব। এটা কিভাবে আসবে কোশ্চেন, আবারও বলছি, তোমরা বোর্ডের কোশ্চেন দেখো, বইয়ের পিছনে কোশ্চেন দেখো। যখনই দেখবে উদাহরণে, আর যত বেশি পারো উদাহরণ পড়বা, একটা বিষয়ে অমিল বাকি সব বিষয়ে মিল, এভাবে উদাহরণটা দিলেই বুঝবে এটা ব্যতিরেকে পদ্ধতি। তোমাকে এভাবে একটা উদাহরণ দিয়ে বলবে এই পদ্ধতিটির সুবিধা অথবা অসুবিধা লেখো, দুইটা একসাথেই আসে না, ঠিক আছে, উল্লেখ করে দেয়। এটা হচ্ছে 4 নম্বরে আনসার, বা মাঝে মাঝে 3-এর 2 দিয়ে দিতে পারে। তাহলে আমি প্রথমেই পড়াবো সুবিধা। চলো চলে যাই। পেজ নাম্বার হচ্ছে ব্যতিরেকি পদ্ধতির সুবিধার 172। 172 সুবিধা চলে যাই। এক নাম্বার সিদ্ধান্ত নিশ্চিত। সুবিধা আমি লিখছি আর তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, সুবিধা একটা করে লিখবো নাকি লিখে নিব? একটা করে লিখলে শিখবে। সিদ্ধান্ত নিশ্চিত। ব্যতিরেকি পদ্ধতির সিদ্ধান্ত নিশ্চিত। কেন নিশ্চিত? যেহেতু এটা পরীক্ষণমূলক পদ্ধতি, এবং পরীক্ষণের মাধ্যমে যখন কোনো দৃষ্টান্ত নেওয়া হয় তখন কি হয়, কার্যকরণ সম্পর্ক প্রমাণ করা যায়, তাই সিদ্ধান্তটা নিশ্চিত হয়। সুনিয়ন্ত্রিত পরিবেশে করা যায়। অর্থাৎ যেহেতু একটা গবেষণাগারের প্রয়োজন হয় তখন পরীক্ষক কি করছে, একটা সুনিয়ন্ত্রিত পরিবেশে তিনি তার পরীক্ষণ কার্য পরিচালনা করতে পারছেন। অনুপপত্তি ঘটা, এখানে অনুপস্থিত লিখেছি, কিন্তু কথাটা হবে কি, অনুপপত্তি ঘটার সম্ভাবনা কম থাকে, কেননা আবার কোনো কোনো ক্ষেত্রে নেই। এই কারণে যে এই পদ্ধতি, তবে তোমরা পরবর্তীতে পৃষ্ঠা দেখবে যে ব্যতিরেকি পদ্ধতির মধ্যে 3টে অনুপপত্তি আছে, কিন্তু এখানে যখন লিখবে যে এটা যেহেতু এটা পরীক্ষণের পদ্ধতি তাই এখানে অনুপপত্তি ঘটার সম্ভাবনা থাকে না। কথাটাকে লিখে নেবে যে যেহেতু এটা পরীক্ষণের পদ্ধতি। কার্যকারণ প্রমাণের সহায়ক। অর্থাৎ এই পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ক প্রমাণ করা যায়। আমরা পড়েছি অনিরীক্ষণ পদ্ধতি কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে, প্রমাণ করে না। আর এই পদ্ধতিতে প্রমাণের সহায়ক, কেননা এই পদ্ধতিতে ব্যতিরেকি পদ্ধতিতে এই পদ্ধতি শুধুমাত্র কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা যায় না, প্রমাণও করা যায়, কেননা এটা হচ্ছে প্রমাণের পদ্ধতি। তোমাকে যদি বলা হয় কোন পদ্ধতি প্রমাণের পদ্ধতি, তোমরা বলবে যে পরীক্ষণমূলক পদ্ধতির মধ্যে ব্যতিরেকি পদ্ধতি হচ্ছে প্রমাণের পদ্ধতি, কেননা এটা হচ্ছে একটা পরীক্ষণমূলক পদ্ধতি, নিরীক্ষণের পদ্ধতি নয়। আচ্ছা, পুরাটা পড়ার পর আর একটু ভালো করে বুঝতে পারবে। সিদ্ধান্ত যাচাইয়ে এই পদ্ধতি
অনন্য, মানে অর্থাৎ অন্যান্য পদ্ধতির মধ্যে এই পদ্ধতিটা অনন্য বলা হয় কারণে যে সিদ্ধান্ত এটাতে যাচাই করা যায় যথাযথভাবে, কেননা এটা হচ্ছে অধিক নির্ভরযোগ্য ও নিশ্চিত। আচ্ছা, নিরীক্ষণ পদ্ধতি যাচাই করে প্রদান করা যায়। এই পদ্ধতিতে নিরীক্ষণমূলক পদ্ধতির নির্ভরতা, অর্থাৎ এই পদ্ধতি তার নিজের পদ্ধতি অর্থাৎ পরীক্ষণমূলক পদ্ধতির সিদ্ধান্ত তো যাচাই করে নিরীক্ষণের পদ্ধতিটাকেও, অর্থাৎ অন্য এই পদ্ধতির এই নিরীক্ষণের পদ্ধতি সিদ্ধান্ত যাচাই করতে পারে। অর্থাৎ সিদ্ধান্ত যাচাই তুমি লিখবে নিরীক্ষণ এবং পরীক্ষণ উভয় সিদ্ধান্ত যাচাই করতে পারে এই পদ্ধতি। ঠিক আছে। সিদ্ধান্তের মূল্য বেশি। এই পদ্ধতি নিরীক্ষণমূলক সিদ্ধান্তের মূল্য বেশি কার তুলনায়? নিরীক্ষণের পদ্ধতির চেয়ে এই পদ্ধতি সিদ্ধান্ত মূল্যটা বেশি হয়, যেহেতু পরীক্ষণমূলক পদ্ধতি। সহজতর পদ্ধতি। কেন সহজতর পদ্ধতি বলছে? শুধুমাত্র দৃষ্টান্ত কটা হয়? 2টা দৃষ্টান্তে প্রয়োজন হয় এবং সকল পদ্ধতির চেয়ে, মানে তুমি যখন উদাহরণগুলো দেখবে যে সাংকেতিক উদাহরণ লিখতে হচ্ছে, দেখবে সব পদ্ধতির চেয়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে উদাহরণ লিখছো, কারণ কয়টা দৃষ্টান্ত? মাত্র 2টো দৃষ্টান্তের প্রয়োজন হয়। প্রায়োগিক পদ্ধতি, অর্থাৎ প্রায়োগিক মানে কি? ব্যবহারিক পদ্ধতি। প্রাত্যহিক জীবনে এই পদ্ধতির প্রয়োগ অন্যান্য পদ্ধতির তুলনায় বেশি, এই জন্য এই পদ্ধতিটিকে সহজতর বলে প্রাত্যহিক জীবনে এই পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে। এখন পরীক্ষায় যদি তোমাকে যে বলে যে সুবিধা লেখো, তাহলে অবশ্যই 8টা সুবিধায় তোমাকে লিখতে হবে ডিটেলস সহ। আর যদি বলে সুবিধা আর অসুবিধা লেখো দুটো, তখন তোমার নাম্বার থেকে তখন তুমি শুধু পয়েন্টসগুলো লিখলেই চলবে। তাহলে আমরা কি পড়লাম? নিশ্চিত সিদ্ধান্ত, সুনিয়ন্ত্রিত পরিবেশ, অনুপপত্তি নেই, কার্যকারণ প্রমাণের সহায়ক, সিদ্ধান্তটা যাচাই করা যায় উভয় প্রকার সিদ্ধান্ত, সিদ্ধান্তের মূল্য বেশি নিরীক্ষণ পদ্ধতির তুলনায়, সহজতর পদ্ধতি কারণ 2টো দৃষ্টান্তের প্রয়োজন হয়, প্রায়োগিক পদ্ধতি। ঠিক আছে। অর্থাৎ এর প্রয়োগ ক্ষেত্র কি? এর প্রয়োগ ক্ষেত্র হচ্ছে অনেক বেশি অন্যান্য পদ্ধতির তুলনায়। কোন জীবনে? দৈনন্দিন জীবনে। তাহলে আমরা কি পড়লাম? ব্যতিরেকী পদ্ধতি কাকে বলে, সংজ্ঞা, উদাহরণ, তাপ অপনয়নের সূত্র, প্রকৃতি, সুবিধা। ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি তোমাদের অসুবিধাটা বুঝিয়ে দেব এবং অনুপপত্তিগুলো আমি তোমাদেরকে শুধু মুখে মুখে বলে দিব এবং তোমরা কি করবে? অনুপপত্তিগুলো ফার্স্ট ইয়ার ওখান থেকে দেখবে যে সবগুলো অনুপপত্তি একই টাইপের, কার্যকারণ সংক্রান্ত, কাকতালীয় অনুপপত্তি, তারপরে হচ্ছে গিয়ে একটি মাত্র শর্তকে, দূরবর্তী শর্তকে। ব্যাখ্যা কিন্তু এই ফার্স্ট ইয়ারের ব্যাখ্যাগুলোই। ঠিক আছে। শুধু 3টা পয়েন্টস মনে রাখবে, কাকতালীয়, একটি মাত্র শর্তকে, দূরবর্তী শর্তকে। নেক্সট ক্লাসে পড়াবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।